ওকে, এখন আলোচনা করব সমন্বিত আর্ট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান, পদের নাম সিনিয়র অফিসার। আর এই পরীক্ষাটা ঘটেছে কবে? এই পরীক্ষাটা হচ্ছে 16/5/2025, এই যে এই মাসের 16 তারিখে হওয়া এই কোশ্চেনটার ইংরেজি অংশ সমাধান করব, অর্থাৎ রিসেন্ট এই কোশ্চেনটা, সমন্বিত আর্ট ব্যাংকের রিসেন্ট এই কোশ্চেনটার সলিউশন করব এবং এটা মডেল টেস্ট হিসাবে নেবেন। আপনারা মডেল টেস্ট হিসাবে উত্তর করার চেষ্টা করবেন, দেখবেন যে কার কয়টা প্রশ্নের উত্তর হচ্ছে। তো চলুন আমরা চলে যাই প্রশ্ন বিশ্লেষণে। প্রথমেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3টা কোশ্চেনের উদ্ভব দেখা যায় এখানে, 3টা কোশ্চেন। তো চলুন এখন আপনাদের পালা, দ্রুত অ্যান্সার করবেন এবং ক্লাসটা অতি দ্রুত শেয়ার করে নেবেন, নিজের জন্য, অন্যের জন্য, সবার জন্য। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এখানে দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 3টা কোশ্চেন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কয়টা প্রশ্ন আসছে ভাই? 3টা প্রশ্ন আসছে। দ্য লিটল বয় ডাজ হোয়াট এভার হিজ মাদার ড্যাশ। বলেন কি হবে অ্যান্সারটা, দ্রুত বলতে হবে। আমরা কিন্তু এখানে মনে হয় সম্ভবত 25টার মতো প্রশ্ন আছে, 25টার মতো প্রশ্ন আছে সম্ভবত। আচ্ছা দেখি আমরা, দ্য লিটল বয় ডাজ হোয়াট এভার হিজ মাদার, একটা ছোট্ট বালক করে থাকে হোয়াট এভার, যাই কিছু হোক বা যা কিছু, হিজ মাদার তার মা করে থাকে। তাহলে দেখেন, তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওই হিজ মাদারের সাথে এখানে কোন ভার্বটা দিলে মিলবে? দ্রুত আপনাদের কাছ থেকে উত্তর প্রত্যাশা করব। আপনাদের উত্তর হয়ে গেলে দেন আমি অ্যান্সার করব। দেখেন এটা কিন্তু রিসেন্ট কোশ্চেন, সমন্বিত আর্ট ব্যাংক সিনিয়র অফিসার 2025-এর এই যে 16 তারিখের পরীক্ষায়। তাহলে এই সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোশ্চেনের ধাঁচটা কোন দিকে আসে বা কোশ্চেনগুলো কতটুকু কপি হয় কিনা, এটা সাম্প্রতিক কোশ্চেন সলভ করলে বোঝা যাবে। তো একের অ্যান্সারটা হচ্ছে ডাজ, দ্য লিটল বয় ডাজ হোয়াট এভার হিজ মাদার ডাজ, তার মা যা করে ওই ছোট্ট সন্তানটি সেও একই জিনিস করে, তার মানে তার মা যা করে সন্তানটিও তাই করে। সো একের অ্যান্সারটা হচ্ছে এই বি নাম্বার, একের অ্যান্সার বি। ওকে, মনিরুজ্জামান বি বলছেন, ফারজানা বি বলছেন, ফাইন ফাইন, সুন্দর। এরপর আসেন পরের প্রশ্নে যাই আমরা। 2 নাম্বার, আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট ইউ টু ড্যাশ অ্যালং উইথ আস। একটু সময় নিয়ে হলে উত্তর করবেন, মনে হতে পারে একটু কঠিন, আসলে একটু কঠিন তো হবেই। ব্যাংকের কোশ্চেনগুলো সাধারণ পরীক্ষার কোশ্চেনের সাথে ম্যাচিং হয় না, একটু চেঞ্জ আসে। তারপরেও আমরা আস্তে আস্তে ব্যাংকের কোর্স সম্পর্কেও কিছু আলোচনা করব, যে ব্যাংকের কোর্সের পড়াশোনাগুলো কেমন এবং সেগুলো কতটুকু জানা দরকার। রাবেয়া খাতুন, মোসাম্মদ মীরা, একের বি। 2 নাম্বার বলেন, আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট ইউ, আচ্ছা, টু ড্যাশ অ্যালং উইথ আস, এখানে কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? এখানে এই প্রশ্নটা আসলে প্রশ্নের একটু ইন্টারনালি বিশ্লেষণটা বুঝতে হবে। বলছে আই ওয়াজ আন্ডার, আমি ছিলাম, দ্য ইমপ্রেশন, এই ইমপ্রেশন বলেন চাপ বা কি বলবো এখানে, ইমপ্রেশন বা অভিভূতকরণের অধীনে ছিলাম, দ্যাট যা, ইউ টু তুমিও ছিলে। আচ্ছা, এখন এই শূন্যস্থানের পজিশনটা সব জায়গাতে ভার বসাতে হবে। তো ঠিক আছে, তো ইউ এর সাথে আমরা এখানে আর যাই হোক ওয়াজ ইউজ করি না, তাহলে অপশন এ বাদ দিলাম। ওয়ার হতে পারে, হ্যাভ হতে পারে, আর হতে পারে। এখন আর যখন দিবেন তারপরে সাপোজ কথা হয় না, এরপরে সাপোজড হওয়ার কথা ছিল। সো ডি নাম্বার অপশনটা ভুল। এটাকে বলা হয় ইলিমিনেশন ফরম্যাট। আপনি যখন ইলিমিনেশন ফরম্যাটে কিছু অপশনকে বুঝে বুঝে বাদ দিবেন, তখন আপনার জন্য অ্যান্সার হওয়ার পর্বটা সহজ হবে। তাহলে এখানে ওয়ার সাপোজ টু কাম অথবা হ্যাভ সাপোজ টু কাম অ্যালং উইথ আস। এখন দেখেন এই প্রশ্নটাতে অ্যান্সারটা হবে বি নাম্বার। কেন বি নাম্বার? প্যাসিভ মুড নিব। হ্যাভ প্লাস সাপোজড এটা অ্যাক্টিভ মুড, ওয়ার প্লাস সাপোজড এটা প্যাসিভ মুড। কেন? কারণ এখানে ইউ ওয়ার সাপোজ টু কাম অ্যালং উইথ আস, তোমাকে আমাদের সাথে আসতে হতে পারতো। দেখেন এই যে এখানে এটা প্যাসিভ মুডে করাচ্ছে, তার মানে তাকেও আমাদের সাথে একসাথে অভিভূত হতে হতো। আমি এই জায়গাতে দেখেন এটা প্যাসিভ মুড আছে, ইউটা নিজে সাপোজড হচ্ছে না, বরং সে অন্য কারো দ্বারা সাপোজ টু হচ্ছে, সাপোজ টু কাম। তো দুই আনসার হচ্ছে বি নাম্বার, দুই আনসার বি। 3 নাম্বার, দ্য থিকনেস অফ দ্য ম্যাটস। ম্যাটস মানে হলো মাদুর, ম্যাটস মানে মাদুর, মানে আমরা যেটা ফ্লোরে বা বিছানায় অনেক সময় বিছিয়ে দিই সেটার নাম। ঠিক আছে, সুরভি বলছেন 2 এর বি, রাইট।
দ্য থিকনেস অফ দ্য ম্যাটস, ক্লাস শেষে দেখা যাবে কার কয়টা হয়। থিকনেস মানে পুরুত্ব, থিকনেস এটা হলো পুরুত্ব, নাউন। এই যে আর্টিকেল প্লাস অফের মাঝখানে যেটা থাকে এটা একটা নাউন। দ্য থিকনেস অফ দ্য ম্যাটস, ম্যাটসের পুরুত্ব। ভ্যারি, ভ্যারিস, ওয়ার ভেরিয়েবল, হ্যাভ ভ্যারিড। দেখেন অর্থ বুঝতে হবে, প্রশ্নের অর্থটা বুঝলে অ্যান্সার করাটা সহজ হবে। প্রশ্নের অর্থটা বুঝলে অ্যান্সার করাটা সহজ হবে, অর্থ বুঝলে অ্যান্সার করাটা সহজ হবে। দ্য থিকনেস অফ দ্য ম্যাটস, মাদুরের থিকনেস বা পুরুত্ব এইটা কি? দেখি আপনাদের পক্ষ থেকে কি উত্তর আসে, দ্রুত অ্যান্সার করব। আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারেন। ক্লাসটা শেয়ার করতে পারেন। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এই থিকনেস শব্দটা হলো এই বাক্যের সাবজেক্ট। তো সাবজেক্ট হিসাবে থিকনেস এটা ধরেন আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনকে আমরা মনে মনে সিঙ্গুলার ভাবি। তো সিঙ্গুলার মানে মনে মনে এটাকে ইট ভাবতে পারেন, তাই না? তো ইটের সাথে ভ্যারি হয় না, ইটের সাথে হতে পারে ভ্যারিস, ইটের সাথে হতে পারে ওয়ার ভ্যারিয়েবল, না ইটের সাথে তো ওয়ার প্লুরাল হয় না, ইটের সাথে হ্যাভ হয় না, ইটের সাথে হয় সাধারণত হ্যাজ। তো ইটের সাথে হ্যাজ বা ভ্যারিস, তো এখানে অ্যান্সারটা হবে ভ্যারিস। তার মানে ভেরিস মানে বিভিন্ন রকম হয়, ভেরিস কথাটার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন হতে পারে বা বিভিন্ন রকমের, বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের। তো দ্য থিকনেস অফ দ্য ম্যাটস, ম্যাটসের থিকনেস বা পুরুত্ব ভ্যারিস, মানে কি এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, ভ্যারিস, VARIES, বিভিন্ন রকমের হয়ে থাকে। তিনের অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, তিনের অ্যান্সার সি। ওকে নেক্সট, বুঝতে পারতেছি সবাই? এরপর আসেন টেন্স আইডেন্টিফিকেশন থেকে একটা কোশ্চেন আসছে, কোথায়? এই যে সমন্বিত 8 ব্যাংক সিনিয়র অফিসারের প্রশ্ন, 16 তারিখের লাস্ট প্রশ্নটা। সুরভি, মনিরুজ্জামান বলেন 4 নাম্বারটা কি অ্যান্সার হতে পারে? আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট 3 মান্থস। বলেই দিছি এটা টেন্স আইডেন্টিফিকেশন থেকে আসছে, এটা আমরা বিশ্লেষণ করে দেখালাম। পরীক্ষায় তো আর এটা বিশ্লেষণ থাকবে না। রীতা বলছেন 3-এর সি। 4 কি হবে? 4 আমরা একটু উত্তর করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 4 কি অ্যান্সার হতে পারে? 4 নাম্বার, চার নাম্বারটা আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট 3 মান্থস, এটার অ্যান্সার হবে হচ্ছে 4-এর কোনটা? দেখি কে পারেন। আই অ্যাম ওয়ার্কড, এটা প্যাসিভ মুড, আই অ্যাম ওয়ার্কড হয় না, এখানে দেওয়ার সুযোগ নাই। সো এই সেন্টেন্সের মধ্যে একটা বিশেষ ক্লু আছে, সেটা হচ্ছে এই যে ফর প্লাস সময়বাচক শব্দ, ফর দ্য লাস্ট 3 মান্থস অথবা ফর দ্য লাস্ট 4 মান্থস, এই যে ফর প্লাস সময়বাচক শব্দ যদি কোথাও থাকে তাহলে আমরা এটাকে করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না থাকলে প্রেজেন্ট পারফেক্টেও করতে পারি। তো 4-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, হ্যাভ বিন ওয়ার্কিং। আই হ্যাভ বিন ওয়ার্কিং মানে আমি কাজ করিতেছি, ফর ইউ তোমার জন্য, ফর দ্য লাস্ট 3 মান্থস গত 3 মাস ধরে, গত 3 মাস ধরে। এখন কেউ যদি মনে করেন যে এখানে লাস্ট কথাটা থাকার কারণে পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এইটা একটা জিনিস খেয়াল রাখেন যে এই যে প্রেজেন্ট পারফেক্ট আর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো টেন্সই কিন্তু এক প্রকার পাস্ট, এটা এক প্রকার পাস্ট টেন্স, কারণ এই ধরনের বাক্যের অর্থগুলো পাস্ট টেন্সের মতোই দেয়। ক্লিয়ার? যেমন এই যে এটা আই হ্যাভ বিন ওয়ার্কিং মানে আমি কাজ করে আসিতেছি, সো এটা কেমন বোঝাচ্ছে? পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এটা অতীতের একটা অর্থ কিন্তু এখানে বিদ্যমান আছে। সো 4-এর অ্যান্সারটা বি নাম্বার। ওকে নেক্সট, পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন আসছে, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের ভার্ব কি? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি, অ্যাবিলিটি শব্দের ভার্ব কি? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দের ভার্ব হচ্ছে, এটা পারবেন সবাই, এনেবল, মানে কোনো কিছুতে সমর্থ করা বা সক্ষম করা অর্থে অ্যাবিলিটি ভার্ব হচ্ছে এনেবল, এটা পারবেন। নেক্সট, সব এক্সপার্ট ইংলিশ বই থেকে কমন, এগুলো সব এক্সপার্ট ইংলিশ বইতে হুবহু আছে, হুবহু আছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের অর্থ একটা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে একটা আসছে। মাহমুদা রুহি, সিক্ত আবদুল্লাহ বাশার, রাজাউল, ঠিক আছে,
রিজাউল ইসলাম 5-এর বি বলছেন 6 দ্য টিচার টুক হিম টু টাস্ক মিন্স দ্য টিচার এর মানে কি টিচার টুক হিম টু টাস্ক এইটার মানে টেক সামওয়ান টু টাস্ক এটা একটা ইডিয়মস এটা হলো এরকম লেখা থাকে টেক সামওয়ান বা সামবডি যেটাই বলেন টেক সামবডি টু টাস্ক টু টাস্ক টাস্ক মানে কাজ টেক মানে নেওয়া কাউকে কাজে নেওয়া এর মানে হলো কাউকে তিরস্কার করা সোজা কথা সো এই সামবডি এই জায়গাতে হিম থাকতে পারে হার থাকতে পারে ইত্যাদি যে কোনো কিছু থাকতে পারে সামবডি তার মানে এখানে সামবডি অর্থে কি আছে হিম আছে এখানে সামবডি মিন্স হিম আছে তাহলে দ্য টিচার টুক হিম টু টাস্ক এর মানে হচ্ছে শিক্ষক তার তিরস্কার করলো সো এটার আনসার রিপ্রাইমেন্ড এই যে রিপ্রাইমেন্ডেড হিম মানে শিক্ষক তাকে তিরস্কার করলো বা ভৎসনা করলো বা গালমন্দ বলতে পারেন না আসলে এটাকে শাসন বলতে পারেন শিক্ষকের বেলায় সো 6 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার নেক্সট এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আসা প্রশ্ন ইডিয়মস থেকে কনজাংশন থেকে একটা প্রশ্ন আসছে কনজাংশন রিডিং অ্যাজ এ হবি ইজ অন দ্য ওয়েন পিপুল হার্ডলি রিড নিউজপেপার ড্যাশ বুকস এটা কনজাংশনের কোশ্চেন কিন্তু বুঝতে হবে একটু বড় লেখা ব্যাংকের কোশ্চেনগুলো সাধারণত একটু লং রাইটিংয়ের মধ্যেই থাকে বা বড় বড় বাক্য দিয়ে তৈরি হয় রিডিং পড়াশোনা অ্যাজ এ হবি একটি শখ হিসাবে পড়াশোনা ওকে এইটুকু হলো সাবজেক্ট এখানে আসল সাবজেক্ট হলো রিডিং তো রিডিংয়ের সাথে বসানো হচ্ছে ইজ অন দ্য ওয়েন মানে হচ্ছে শখ হিসাবে পড়াশোনা ইজ অন দ্য ওয়েন এই অন দ্য ওয়েন কথাটার মানে রাসমান মানে হচ্ছে কমতেছে বা প্রায় কমা শুরু করেছে তারপরে দিছে সেমিকোলন পিপুল লোকজন হার্ডলি খুব কমই রিড বই পড়ে মানে হচ্ছে বই পড়ে না বললেই চলে হার্ডলি রিড নিউজপেপার সরি লোকজন নিউজপেপার পড়ে না বললেই চলে এরপরে দিছে কমা দিয়ে বলছে ড্যাশ বুকস এখন বুঝেন অর্থটা কি নিবেন সেটা নির্ভর করছে তো উড রাদার কথাটার বাংলা হচ্ছে বরং বরং লেট অ্যালোন বাংলা হচ্ছে তাও আবার হ্যাড বেটার এটার বাংলা হচ্ছে বরং ভালো এটার বাংলা হলো বরং ভালো অ্যাজ ইফ মানে হলো যেন এখন আপনি দেখেন এই প্রশ্নটা এখানে কি অর্থ দিলে ঠিক আছে আমি কঠিন লাগলেও কোনো সমস্যা নাই আজাদুল ইসলাম কঠিন লাগলে আমি কিন্তু প্রশ্নগুলো ভেঙে দিচ্ছি কঠিন তো বটেই কারণ সব কিছু সহজ আপনি পাবেন না তো এখানে কি অর্থ দিলে জিনিসটা মিলে আমি আবার অর্থটা ভেঙে দিচ্ছি রিডিং অ্যাজ এ হবি শখ হিসাবে বই পড়া বা শখ হিসাবে পড়া ইজ অন দ্য ওয়েন এই অন দ্য ওয়েন কথাটার মানে প্রায় হ্রাসমান বা প্রায় কমে যাচ্ছে তারপর বলতেছে পিপুল হার্ডলি রিড নিউজপেপার লোকজন সংবাদপত্র পড়ে না বললেই চলে ড্যাশ বুক বরং বই তাও আবার বই বরং ভালো বই যেন বই এখন আপনি বলেন যে কোন অর্থটা দিলে এখানে মিলে এই শূন্যস্থানের জায়গাটা আপনি শুধু বাংলা অর্থটা দিয়ে চিন্তা করেন যে লোকজন নিউজপেপার পড়ে না বললেই চলে তাও আবার বই হ্যাঁ মানে বই পড়া তো দূরের কথা মানে তাও আবার অথবা এখানে আরেকটা কথা বাংলা ব্যবহার করা যায় দূরের কথা আরেকটা বাংলা বলা যায় বইয়ের কথা তো বাদই দিলাম কথা তো বাদই দিলাম মানে বাদ দিলাম কথা বাদ দিলাম এরকম এখন দেখেন বাংলাটা পারবেন কিনা ইসরাত সুরভি 7 নাম্বার অ্যান্সার হবে বি নাম্বার তার মানে লোকজন সংবাদপত্রই পড়ে না তাও আবার বইয়ের কথা তো বাদই দিলাম বই তো দূরে থাক মানে আপনি যেভাবেই বলেন তো এইখানে এই লেট অ্যালোন এই কনজাংশনটার বাংলাটা হচ্ছে তাও আবার বরং ভালো এরকম কিছু যেমন এরকম বলে না যে সে 1 কেজি চালের মানে সে 1 পোয়া চালের ভাতি খেতে পারবে না তাও আবার 1 কেজির গল্প মারে এরকম আছে না তাও আবার এটার আরেকটা মিনিং বলা যায় যে দূরের কথা যে সে 1 পোয়া চালের ভাতি খেতে পারে না আবার 2 কেজি তো দূরের কথা
এরকম বলা যেতে পারে না যে সে 1 মাইলই হাঁটতে পারে না, 10 মাইল তো দূরের কথা। এই যে তো দূরের কথা বা 10 মাইলের কথা বাদ দিলাম, বা তাও আবার 10 মাইল, এরকম যে মিনিংগুলো ব্যবহার করি সেইগুলোর জন্য আমরা লেট অ্যালোন ইউজ করতে পারি। খুব সাম্প্রতিক সময় এই প্রশ্নগুলো আসছে, তার মানে আপনি ধরে রাখেন যে সামনের দুনিয়ায় ইংলিশ কোশ্চেন আর সহজ থাকছে না, একটু না একটু কঠিন হবে। সো যেহেতু কঠিন হবে সেহেতু আপনাকে ঘরে বসে থাকার সুযোগ নাই, প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে নিতে হবে। ক্লিয়ার? 7 নাম্বারটা নিয়ে আর কোনো কথা বললাম না, আশা করি স্পষ্ট হয়েছেন। ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন আসছে আরেকবার, ফ্রেজাল ভার্ব থেকে, ফ্রেজাল ভার্ব মানে গ্রুপ ভার্ব থেকে। বলেন এটা কি হতে পারে অ্যান্সার? ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব থেকে একটা কোশ্চেন আসছে। রিতা, বুলবুল, একটা মনের মানুষ দিলা, তাহা আবার কইলো নীলা। 8 নাম্বারটা একজন বলছেন হচ্ছে বি নাম্বার, ক্যারি উইথ, ক্যারি উইথ। ওকে, মেনে নিতে বাধ্য হলাম, কারণ দ্য সায়েন্টিস্ট আর গোয়িং টু, বিজ্ঞানীরা গোয়িং টু যাচ্ছে, টু ক্যারি উইথ এ স্টাডি, মানে ক্যারি উইথ মানে হচ্ছে পরিচালনা করা, ক্যারি উইথ মানে হলো পরিচালনা করা। আর গোয়িং টু ক্যারি উইথ এ স্টাডি অন দ্য ইফেক্টস অফ সাউন্ডস পলিউশন অন ইয়ং চিলড্রেন, অন ইয়ং চিলড্রেন। তো এটা হবে হচ্ছে আপনার পরিচালনা করা, তার মানে হচ্ছে সায়েন্টিস্ট আর গোয়িং টু ক্যারি উইথ, পরিচালনা করতে যাচ্ছে এই স্টাডি, একটা গবেষণা, অন দ্য ইফেক্ট অফ সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশনের প্রভাবের উপরে, অন ইয়ং চিলড্রেন মানে হচ্ছে ইয়ং চিলড্রেন মানে ছোট বাচ্চা কাচ্চাদের সাউন্ড পলিউশনের প্রভাব নিয়ে একটা গবেষণা করতে যাচ্ছে। 8-এর অ্যান্সারটা বি নাম্বার হবে। এটা গ্রুপ ভার্ব থেকে আসা প্রশ্ন। সিনোনিম অ্যান্টোনিম থেকে 3টা প্রশ্ন আসছে, খুবই সাংঘাতিক এই সিনোনিম অ্যান্টোনিম। যদি কারো ভালো জানা না থাকে অ্যান্সার করা একদম সহজ না। গ্রামার আপনি না বুঝলেও একটু একটু এনিয়ে বিনিয়ে করতে পারবেন, কিন্তু মেমোরাইজিংয়ে সম্ভব না। 9 নাম্বারটা বলেন। সিনোনিম অ্যান্টোনিম থেকে 3টা প্রশ্ন দেখব আমরা। চলছে গত সপ্তাহে আসা সমন্বিত 8 ব্যাংকের সিনিয়র অফিসার 2025 সালের এই প্রশ্নটা সমাধান। আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবস্কিউর, OBSCURE, OBSCURE, অবস্কিউর, অবস্কিউর মানে কি? ইসরাত জাহান, পলি, রিতা। 8 নাম্বার, অনেকে অ্যান্সার করছেন। তাসের আলী বহুত দিন পরে আসছেন। তাসের আলী আমাদের এক্সপার্ট থেকে একটা বইও গিফট পেয়েছিলেন। বলেন সাথী বিশ্বাস। 9 নাম্বার, সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবস্কিউর, অবস্কিউর মানে কি? অবস্কিউর কথাটার মানে হলো অস্বচ্ছ, অস্বচ্ছ, বা এটাকে কি বলতে পারেন, অন্ধকার, বা আরেকটা জিনিস বলা যায় ঘোলাটে বা অপরিষ্কার, এরকম অর্থে ব্যবহার করা হয় অবস্কিউর। সো এইটার সিনোনিম হচ্ছে এই যে এই শব্দটা, এটার আবার 2টা উচ্চারণ আছে, ডিউবিয়স, ডিউবিয়স অথবা ডুবিয়স। এটা 2টা উচ্চারণ আছে, ডুবিয়স, ডুবিয়স। এটার বাংলা হচ্ছে অস্বচ্ছ, অপরিষ্কার, অন্ধকার, ইতস্তত ইত্যাদি। আর বাকিগুলো সব হচ্ছে অ্যান্টোনিম। অ্যাপারেন্ট মানে স্বচ্ছ, পরিষ্কার, অবভিয়াস স্পষ্ট, পরিষ্কার, ইভিডেন্ট স্পষ্ট, পরিষ্কার, স্বচ্ছ, এই অর্থে এগুলো ব্যবহার করা যায়, স্পষ্ট বা পরিষ্কার অর্থে ব্যবহার করা যায়। সো 9-এর অ্যান্সারটা হচ্ছে মূলত ডি নাম্বার। 9-এর অ্যান্সার ডি। 10-11 বলেন, 10 এবং 11, 10 এবং 11। 10 নাম্বার, 11 নাম্বার। 10-11,
10 নম্বর 11 নম্বর বলেন। হ্যাঁ, যাদের সুযোগ আছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা দেখেন 10 11 এগুলো কিন্তু সবই এই এক্সপার্ট ইংলিশ বইতে ছিল। আপনারা যারা এক্সপার্ট ইংলিশ বই পড়েন তারা কিন্তু এই ব্যাংকের কোশ্চেনটা ভালোভাবেই সমাধান করতে পারছেন। আব্দুল্লাহ আল বাশার 10-এর ডি, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কন্টামিনেট। কন্টামিনেট এই টাইপের শব্দগুলো বেশি আসে পরীক্ষায়। কন্টামিনেট মানে হলো দূষণ করা। কন্টামিনেট মানে কি বলেন? দূষণ। কন্টামিনেট মানে দূষণ। কন্টামিনেট মানে দূষণ। এটার অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ কন্টামিনেট। কন্টামিনেট মানে দূষণ, আর এটার অ্যান্টোনিম হচ্ছে পিউরিফাই। পিউরিফাই মানে কি? শুদ্ধ করা বা পরিশুদ্ধ করা বা পরিষ্কার করা। এটা পারবেন সবাই। আচ্ছা 11 নম্বর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপ্লাউড? অ্যাপ্লাউড মানে কি? পিউরিটি। পিউরিফাই এটা ভার্ব, ভার্ব হিসাবে কিন্তু আসছে এটা। পিউরিফাই, কন্টামিনেট মানে দূষণ করা ভার্ব, আর পিউরিফাই মানেই হচ্ছে দূষণ করা ভার্ব। হ্যাঁ, এটা কিন্তু কন্টামিনেট, এটা কিন্তু নাউন না। এটা যেহেতু ভার্ব, সো উত্তর অপশনটাও ভার্ব আকারেই আছে। মনিরুজ্জামান বুঝছেন তো? অ্যাপ্লাউড কথাটার মানে কি? দ্রুত এগুলো সব লিখবেন, এগুলো না লিখলে পরে পস্তাবেন। কারণ কি জানেন, এই কোশ্চেনগুলোই বারবার ঘুরে ফিরে আসবে, আসবেই, কোনো মাপ নাই। অ্যাপ্লাউড মানে হলো প্রশংসা করা। অ্যাপ্লাউড, অ্যাপ্লাউড, অ্যাপ্লাউড মানে প্রশংসা করা। অ্যাপ্লাউড। সো এটার অ্যান্সার হবে প্রাইস। PRAISE, প্রাইস মানেও প্রশংসা করা। আর বাকিগুলো ক্রিটিসাইজ সমালোচনা করা, ইমপ্রেস অভিভূত করা, আর হচ্ছে ডেনিগ্রেড মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিগ্রেডিং মানে হচ্ছে মান নামানো। সো 11 আনসারটা হবে প্রাইস, 10-এর আনসারটা হবে পিউরিফাই। আশা করি ভোকাবুলারি সংক্রান্ত কোশ্চেন শেষ। এরপর আসেন 12 নম্বর। 12 নম্বরটা একটা লম্বা কোশ্চেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে কঠিন। আচ্ছা 12 নম্বরটা আসেন। 12, অ্যাপ্লাউজ সং শুনতেছিলেন, ফাইন। সংটা লিঙ্কটা দিয়ে দেন, আমি একবার শুনে নিব। সুরভি, মীরা 11-1। 12 নম্বরটা একটু বলেন। 12, নো ম্যাটার, কোনো ম্যাটার না। হাউ হার্ড, কত কঠিনভাবে। আই ট্রাইড, আমি চেষ্টা করেছি। টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, দে জাস্ট উডেন্ট টেক মাই ওয়ার্ড ফর ড্যাশ আই সেড অ্যানয়েড মি ভেরি মাচ। একটা লম্বা প্রশ্ন কিন্তু এটা একটা বড় প্রশ্ন। নো ম্যাটার, কোনো ঘটনা না বা কোনো ব্যাপার না। হাউ হার্ড, কত কঠোরভাবে। আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম। টু মেক দেম আন্ডারস্ট্যান্ড মানে তাদেরকে বোঝাতে কত কঠোরভাবে চেষ্টা করেছিলাম। এটা কোনো বিষয় না। তার মানে এটুকুর বাংলা বুঝতে পারছেন? প্রথমটুকুর বাংলা। তারপর বলছে দে জাস্ট অন টেক, তারা উডেন্ট টেক মানে নেয়নি মাই ওয়ার্ড, আমার কথা। ফর, এরপরে এখানে কি দিবেন? ফর দ্যাট, ফর হোয়াট, ফর দ্যাট, ফর হুইচ। আমার কথাকে তারা কথা হিসাবে নেয়নি, আমার কথাকে তারা কথা হিসাবে নেয়নি। তার মানে ফর হোয়াট আই সেড, আমার কথাকে তারা নেয়নি। ফর হোয়াট আই সেড, আমি যার জন্য বলেছিলাম। এখানে ফর হোয়াট আই সেড, আমি বলেছিলাম যার জন্য বা আমি যেই কারণে বলেছিলাম সেটাকে তারা কথা হিসাবে গ্রহণ করেনি। হুইচ, যা অ্যানয়েড মি, আমাকে বিরক্ত করেছিল ভেরি মাচ, অনেক বেশি। তো এখানে এই হুইচ বলতে কি বোঝাচ্ছে? এই যে পুরো ঘটনাটাই হুইচ দ্বারা রেফার করছে, যে এই যে আমি তাদেরকে বোঝানোর জন্য অনেক বেশি চেষ্টা করেছিলাম, কোনো ব্যাপার না, তারা এই বিষয়টা আসলে আমি যা বলেছিলাম বুঝতেই পারেনি বা সেই বিষয়টা তারা নিতেই পারেনি। এইটাই হুইচ, যাহা আমাকে কি করেছিল? বিরক্ত করেছিল। সো 12-এর অ্যান্সারটা বি নাম্বার। ফারজানা ভেরি ট্যালেন্ট, আপনারা যারা এই 12 নাম্বারটা উত্তর করতে পারতেছেন, ভেরি ট্যালেন্ট। ফর হোয়াট, এই ফরের সাথে মিল রেখে অনেকে হোয়াটটাকে চুজ করে নিয়েছেন, তাই না? আর এই জায়গা থেকে আপনি দ্বিতীয় অপশন নিয়ে চিন্তা না করলেও হচ্ছে। দ্বিতীয় অপশনে অনেক জায়গাতে হুইচ। 12-এর অ্যান্সার বি নাম্বার। তাসের শিখা। নেক্সট 13, প্রেপজিশন থেকে একটা প্রশ্ন দেখা যায়, একটা না দুইটা যেন আছে, দেখি একটা মনে হয়। 12 নাম্বারটা, 13 নাম্বারটা বলেন। 13,
13 নম্বরটি চেষ্টা করেন। as far as I am concerned, যতদূর সম্ভব বা যতখানি পারি আমি সচেতন। all bees good, আচ্ছা প্রত্যেকেই, এই বি মানে হলো বিকামস, হ্যাঁ all becomes good, প্রত্যেকেই ভালো হয়। at মানে প্রত্যেকেই হয় গুড অ্যাট, দক্ষ। in making up the most improbable excuses anyone has ever heard, এটা ইজ না হয়ে এখানে ইন হবে। তো all becomes good at, এখানে কি হবে, প্রত্যেকেই কি হয়, দক্ষ হয়। in making up the most improbable excuses anyone মানে অন্যের সাথে বা অন্যকে এক্সকিউজ বা অজুহাত দেখানোর ক্ষেত্রে হ্যাজ এভার হিয়ার্ড, যা কখনো আগে শোনা যায়নি। সো এখানে এই হ্যাজ এভার হিয়ার্ড এটা হলো বাক্যের দ্বিতীয় ভার্ব, কারণ এখানে অ্যাজ ফার অ্যাজ একটা কনজাংশন আছে। সো 13 এর আনসারটা হচ্ছে ডি হবে, গুড অ্যাট, দক্ষ বোঝাতে। নেক্সট, কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন আসছে 14 নাম্বার। কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কোনটা সঠিক বানান। প্যারানোইয়া, প্যারানোইয়া, এই যে প্যারানোইয়া খুব গুরুত্বপূর্ণ, এটা একটা নতুন শব্দ, আমিও এই শব্দটা আগে জানতাম না, আমার কাছেও নতুন আর কি। এটা এমন না যে আমার ব্রেনের মধ্যে ছিল, এটাও নতুন শব্দ, পরীক্ষা আমিও পারতাম না। প্যারানোইয়া কথাটার মানে হচ্ছে মস্তিষ্ক বিকৃতি বিশেষ। আচ্ছা, বাংলাদেশে এখন অহরহ মস্তিষ্ক বিকৃতির ঘটনা ঘটতেছে। আজকে একটা মানুষ একটা কথা বলতেছে, একজনকে সাপোর্ট করতেছে, কালকে তাকে নিয়ে হিংসায় ফেটে পড়ছে। হ্যাঁ, এই মানুষের যে মস্তিষ্ক বিকৃতির ম্যাটারটা এখন বাংলাদেশের মানে বিশেষ করে রাজনীতির অঙ্গনটার উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। আর একটা পড়ছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, অর্থাৎ সেলিব্রিটিদের মধ্যে, এই দুই গ্রুপের মধ্যে বেশি পড়ছে। তো এই মস্তিষ্ক, এই জন্য এই আপডেট ওয়ার্ডটা কিন্তু আবিষ্কার এই কারণে। দেখবেন যে আপনি বেশ কিছু আপডেট শব্দ, যেগুলো আপডেট ইস্যুর সাথে সংশ্লিষ্ট অর্থ, হ্যাঁ কিছুদিন এই শব্দটা যখন মানুষ ফেসবুকে ব্যবহার করতে শুরু করবে, তখন মানুষের কাছে এই শব্দটা মুখস্থ হয়ে যাবে। প্যারানোইয়া, প্যারানোইয়া মানে হলো মস্তিষ্ক বিকৃত বিশেষ। 14 আনসার বি নাম্বার, প্যারানোইয়া, প্যারানোইয়া, নোইয়া, নোইয়া, প্যারানোইয়া। বানানটা একটু কয়েকবার লিখে ফেলবেন, স্পেলিং আসলে বানান না লিখলে কাজ করে না, ব্রেন কাজ করে না। প্যারানোইয়া, প্যারানোইয়া, আপনাদেরকে পড়াতে পড়াতে আমি পড়ে ফেললাম। প্যারানোইয়া মানে হলো মস্তিষ্ক বিকৃত বিশেষ। সাবস্টিটিউশন থেকে একটা কোশ্চেন আসছে। সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন তো বুঝেন, মানে সিঙ্গেল ওয়ার্ড, এক কথায় প্রকাশ যাকে আমরা বলি। সাবস্টিটিউশন থেকে কোশ্চেন আসছে হলো একটা, সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন আসছে, এ পারসন হু রাইটস প্লে, যে এই প্লে মানে নাটক বোঝানো হচ্ছে, যে আসলে নাটক লিখে তাকে কি বলা হয়। যে নাটক লিখে, এ পারসন হু রাইটস, একজন ব্যক্তি যে লিখে প্লেস নাটক, তাকে কি বলা হয়। একজন ব্যক্তি যে নাটক লিখে, রিতা, তাসের আলী, মোমিন অ্যান্সার করেন। একজন ব্যক্তি যে নাটক লিখে তাকে বলা হয় নাট্যকার। আর নাট্যকার বোঝাতে ইংলিশটা হচ্ছে প্লে রাইট, PLAY প্লে, আরেকটা হচ্ছে WRIGST প্লে রাইট। এই প্লে রাইট বানানটা একটু মুখস্থ রেখেন, খুব গুরুত্বপূর্ণ, এই বানানটাও আসে। প্লে রাইট মানে নাট্যকার, প্লে রাইট, PLAY প্লে, W আছে এখানে, RIGST, WRIGST প্লে রাইট। প্লে রাইট মানে কি, নাট্যকার। 15 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, প্লে রাইট মানে নাট্যকার। 15 অ্যান্সার বি, প্লে রাইট মানে নাট্যকার। ওকে, 16 ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে একটা কোশ্চেন আসছে। ইডিয়মস থেকে মনে হয়, ও শুধু ফ্রেজ থেকে কোশ্চেন দেখেছিলাম। ফারজানা বলেন, জমশেদ ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড দ্য মিটিং, জমশেদ মিটিংয়ে উপস্থিত হতে অক্ষম ছিল, বিকজ কারণ, হি ওয়াজ ফিলিং সে অনুভব করছিল, কারণ হি ওয়াজ ফিলিং সে অনুভব করছিল, কি অনুভব করছিল, এখানে কি অ্যান্সারটা হবে, কারণ সে অনুভব করছিল, কি অনুভব করছিল। ইসরাত জাহান পলি, প্রতিদিন রাত 10টার ক্লাসে সবাই আমাদের এই ক্লাসে যুক্ত থাকেন, এজন্য ভালো লাগে যে রাত 10টার সময় আসলে অনেকের সাথে সাক্ষাৎ হয়।
সামনে হয়তো আপনাদের সাথে ভিডিও ফুটেজ নিয়ে আলোচনা করব, মানে ভিডিও ভিত্তিক কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন বলছে কি জমশেদ ওয়াজ অ্যানেবল টু অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ফিলিং, কারণ সে অনুভব করছিল। ক্যাটস অ্যান্ড ডগ, মুসুলধারে বৃষ্টি, বিলো দ্য বেল্ট, ওভার দ্য নাও মুন নাকি আন্ডার দ্য ওয়েদার? অ্যান্সার হবে 16 আন্ডার দ্য ওয়েদার। এই আন্ডার দ্য ওয়েদার কথাটার মানে হলো অসুস্থতা, অসুস্থতা, আন্ডার দ্য ওয়েদার। 16 অ্যান্সার হচ্ছে এ নাম্বার, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে আবহাওয়ার অধীন। সো এইটা ফ্রেজের ক্ষেত্রে আপনি ভাবানুবাদ করলে হবে না, এটা হচ্ছে সরি এটা অক্ষর অনুবাদ হয় না, ভাবানুবাদ হয়। তো আন্ডার দ্য ওয়েদার কথাটার মানে হচ্ছে অসুস্থতা। তো ফিল আন্ডার দ্য ওয়েদার কথাটার মানে হচ্ছে অসুস্থতা অনুভব করা। আচ্ছা, বিলো দ্য বেল্ট, সি নাম্বার, বিলো দ্য বেল্টের মানে কি কে জানেন? বিলো দ্য বেল্ট মানে ভুলে গেছি। এটার মানে হচ্ছে আপনার নিম্ন মানের অর্থে ব্যবহার করা হয়, বিলো দ্য বেল্ট এরকমটা হতে পারে। তো এটা অ্যান্সার হবে আন্ডার দ্য ওয়েদার ফ্রেজ। দেখে নিন একটু বিলো দ্য বেল্ট অর্থটা। হ্যাঁ আচ্ছা, নেক্সট এরপর আসেন কারেকশন রিলেটেড একটা কোশ্চেন ছিল, কারেকশন 17 নাম্বারটা। 17 হুইচ ওয়ান ইজ কারেক্ট? সমন্বিত 8 ব্যাংক সিনিয়র অফিসার 2025 সালে আসা লাস্ট কোশ্চেনটা। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কোনটা সঠিক? This is the man in which I have no confidence. This is the man who have I no confidence. This is the man in whom. This is the man whom. আচ্ছা, এটা মেহেদি হাসান রানা বলেন তো 17 নম্বর কি? প্রথম কথা হলো দিস ইজ দ্য ম্যান। এই ম্যান ব্যক্তির পাশে কখনো হুইজ বসবে না, গেল। দিস ইজ দ্য ম্যান ইন হুম, এখানে ম্যানের সাথে ইন হুম হবে না, শুধু হুম হতে পারে, শুধু হু হতে পারে। সো এখন এই বি আর ডি এর মধ্যে পার্থক্য খুঁজলেই আপনারা পারবেন। মূলত হু অথবা হুম, এই দুটার নিয়মটা আপনাকে জানতে হবে। যদি এই পাশে সাবজেক্ট থাকে, সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে আমরা এখানে নিব হচ্ছে হুম। আর যদি সাবজেক্ট না থাকতো তাহলে নিতাম হু। তাহলে আমরা নিয়মটা অনেকে জানেন যে হু প্লাস সরাসরি ভার্ব লাগে, আর হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লাগে। অতএব যেহেতু সাবজেক্ট ভার্ব আছে তাহলে আনসার হচ্ছে ডি নাম্বার। অ্যান্সার ডি, অ্যান্সার ডি মোমিন। 17 অ্যান্সার ডি নাম্বার হবে, বি হইবে না। কেন? কারণ হু হোমের নিয়ম অনুযায়ী হু এর পাশে সাবজেক্ট থাকে না। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, বি নাম্বারও কাটা। নেক্সট 18 নাম্বার। ও কারেকশন রিলেটেড আরেকটা কোশ্চেন দেখেন। 18 কারেকশন রিলেটেড আরেকটা কোশ্চেন দেখেন। They treated him like a king when he won the lottery. They treated him as being a king when he won the lottery. They treated him a king when he won the lottery. They treated him as if a king when he won the lottery. আঠারো নাম্বারটা। Which of the following sentence is correct? নিচের কোন সেন্টেন্সটা সঠিক? They treated him like a king. আচ্ছা, এটা অ্যান্সারটা বলেন তো 18 কামরুল খন্দকার। 18 অ্যান্সারটা এই নাম্বার, বাকিগুলো ভুল। কেন? They treated him like a king, তারা তাকে একজন রাজার মতো করে ট্রিট করলো। এই লাইক মানে এখানে মতো, এটা একটা প্রিপোজিশনের না এখানে আছে। হ্যাঁ, যখন হি ওন দ্য লটারি, যখন সে লটারি জিতলো, মানে যখন সে লটারি জিতলো তখন তার সাথে সবাই রাজার মতো আচরণ করলো। বাকিগুলো ভুল। দে ট্রিটেড হিম অ্যাজ বিং হবে না, অ্যাজ বিং মানে হইয়া, সো হইয়া মিনিং দিচ্ছে না। আচ্ছা, দে ট্রিটেড হিম এ কিং, এখানে একটা প্রিপোজিশন দরকার ছিল, নাই। দে ট্রিটেড হিম অ্যাজ ইফ, তারা অ্যাজ ইফ, যেন এ কিং, যেন রাজা। এখানে অ্যাজ ইফ শব্দটা কখনো প্রিপোজিশন হয় না, এটা একটা কনজাংশন। আবার এটা একটা কনজাংশন। একটা সেন্টেন্সে যদি দুইটা কনজাংশন থাকে নিঃসন্দেহে 3টা ভার্বের দরকার ছিল, কিন্তু ভার্ব আছে মাত্র 2টো, এই জন্য এই সেন্টেন্সটাও ভুল। 18 নম্বরটা ঠিক আছে। কি কঠিন মনে হচ্ছে সবার কাছে? ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন আসছে, পড়েন। কঠিন মনে হলো কিছু করার নাই, ব্যাংকের কোশ্চেন তো একটু কঠিন থাকবেই। হ্যাঁ, যারা ব্যাংকে পরীক্ষা দিবেন আপনাদের জন্য ব্যাংক ইংলিশের একটা কোর্স খুব শীঘ্রই আলাদা করে এক্সপার্ট ইংলিশ লঞ্চ করবে।
এখন চলছে আপনাদের জন্য একটা কোর্স, ফাউন্ডেশন কোর্স, যেটা সবার জন্যই কিন্তু একেবারে বেসিক টু অ্যাডভান্স আলোচনা হয়, 3 মাসের একটা কোর্স চলতেছে। ভয়েস চেঞ্জে একটা কোশ্চেন, দ্য কারেক্ট প্যাসিভ অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের সঠিক প্যাসিভ কি? 19 নম্বর, এই বাক্যের সঠিক প্যাসিভটা কি হবে? হু হ্যাজ ক্রিয়েটেড দিস মেস, হু হ্যাজ বিন ক্রিয়েটেড দিস মেস, বাই হোম ইজ দিস মেস ক্রিয়েটেড, বাই হোম হ্যাজ দিস মেস বিন ক্রিয়েটেড, বাই হোম হ্যাজ দিস মেস বিং ক্রিয়েটেড। তো কোন সেন্টেন্সে এই যে হ্যাজ ক্রিয়েটেড, এটা দ্বারা কোন টেন্স বুঝতেছেন? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ করার জন্য আপনি শুধু হ্যাজের মাঝখানে একটা বিন খুঁজবেন প্লাস ওই ভি3 খুঁজবেন। এখন সমস্যা হলো এই সেন্টেন্সে অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে সাবজেক্ট ঢুকে যাবে 19 নাম্বার। তার মানে সাবজেক্ট বলতে এই অবজেক্টটা যে সাবজেক্ট হবে সেইটা ঢুকে যাবে। তো 19-এর অ্যান্সার বি হবে না সি হবে? সি হবে, সি। বাই হোম ইজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে হ্যাজ ক্রিয়েটেড আছে, তার মানে হ্যাজ আর এইদিকে বিন ক্রিয়েটেড চলে যাবে পরে, মাঝখানে ঢুকে গেল সাবজেক্ট। আর হু থাকলে বাই হোম, এটা তো সহজ কথা, হু থাকলে বাই হোম, এটা দিয়ে আসলে মূলত উত্তর খুঁজে পাওয়া যাবে না। উত্তর খুঁজতে হলে আপনাকে এই টেন্সটার দিকে তাকাতে হবে। ভয়েস মানে আপনাকে টেন্সের জায়গাটা, মানে মূল ভার্বের জায়গাটা ফলো করতে হবে। ওকে, 19-এর অ্যান্সার সি। এরপর আসেন বাকি যে 6টা প্রশ্ন আছে, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ রিলেটেড, একটু কঠিন টাইপের, ভয় পাওয়ার কিছু নাই। বাকি 6টা প্রশ্ন আমরা এখন দ্রুত সলভ করে নেব, দেখি কে কে পারেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে 6টা প্রশ্ন আসছে, শূন্যস্থান পূরণ, যেগুলো সাধারণত অন্য কোনো চ্যাপ্টারে ফেলা যাচ্ছে না। যেমন দিস বুক ইজ ভেরি হেভি, এই বইটা খুব ভারী বা ওজন। কোন বইটা? এক্সপার্ট ইংলিশ বই। ও, যাদের কাছে আছে জানেন এটার ওয়েট কিন্তু প্রায় 1.5 কেজির মতো, মানে পুরো সাদা কাগজ, ফকফকা পেজ, মোটা কাগজের দিয়ে তৈরি একটা বই। আপনি সারা জীবন বাসায় রাখলেও এটা নষ্ট হবে না, আজীবন গ্যারান্টেড, 100 বছর পর্যন্ত রাখতে পারবেন। আপনি পড়বেন, আপনার বাচ্চা কাচ্চা পড়বে, আপনার নাতিপুতি পড়বে, তখন মনে হবে যে একটা বই ইংরেজির উপরে লেখা ছিল। আচ্ছা, দ্য বক্স ইজ ভেরি হেভি, বক্সটা খুব ভারী, ড্যাশ মি হ্যান্ড, এই হ্যান্ড মানে হলো, এই হ্যান্ড কথাটা মানে এখানে সাহায্যের হাত বাড়িয়ে দাও। উড ইউ মাইন্ড গিভিং, কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, গিভিং মি এ হ্যান্ড, আমাকে তোমার একটা হাত বাড়িয়ে দাও, এর মানে সাহায্যের হাত বাড়িয়ে দাও। বইটা খুব ভারী, হ্যাঁ। এরপরে উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, গিভিং, এই মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ড গিভিং মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করতে পারো? তো 20-এর আনসারটা এই নাম্বার। মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, মনে রাখবেন, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই দুটো সহজে ভুল বুঝবেন কিভাবে? শুধু এই রুলসটা জানলেই হচ্ছে, মাইন্ডের পরে আইএনজি লাগে, এই রুলসটা জানলে এই দুটো অপশন বাদ দিয়ে ফেলতে পারবেন। তারপরে বাকি দুইটার মধ্যে আপনি নিজেই বুঝবেন কোনটা অ্যান্সার হয়ে যায়। নেক্সট 21 নাম্বার, দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড, কি হবে এটা? এটা বলেন 21 নাম্বারটা। 21, দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড, সমস্যা দ্যাট, যেটা দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড, মানে যেই সমাধানটা ইঞ্জিনিয়ার সরবরাহ করেছিল। এটার বাংলাটা হচ্ছে এরকম যে এই সলিউশন কথাটাকেই কিন্তু, এটা অনেকে বুঝবেন না, সলিউশন যে নাউনটা, এই নাউনটাকেই এই দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড, হ্যাঁ, ইঞ্জিনিয়ার সরবরাহ করেছিল যে সমাধানটা, এটা একটা ক্লজ, এবং এই ক্লজটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই ক্লজের জায়গায় থাকবে, কিন্তু এই সলিউশনের পরে এইখানে একটা ভার্ব বসবে। তো সলিউশনকে কেন্দ্র করে এখানে একটা ভার্ব লাগবে। তো কি হবে অ্যান্সার? সলিউশন ওয়াজ নট কারেক্ট বাট অলসো কমপ্লিকেটেড, সলিউশন ওয়াজ কারেক্ট বাট কমপ্লিকেটেড, সলিউশন কারেক্ট অনলি বাট কমপ্লিকেটেড, সলিউশন নট অনলি কারেক্ট বাট কমপ্লিকেটেড। নট অনলির সাথে বাট হয় না, বাট অলসো দিলে হতো, এটা এমনিতে ভুল। ওয়াজ নট কারেক্ট বাট অলসো, এই যে নট ডট ডট শুধু বাট হয়, তো এখানে নট অনলি থাকলে এটাকে চিন্তা করা যেত। তার মানে অপশনগুলো আপনি বিশেষভাবে বাদ দিতে পারেন বুঝে বুঝে। কারেক্ট অনলি বাট আসলে কোনো ধরনের কোনো কনজাংশন নাই। সো 21-এর অ্যান্সারটা এই বি নাম্বার। ওয়াজ কারেক্ট, সলিউশনটা ছিল সঠিক, বাট কমপ্লিকেটেড, কিন্তু জটিল। তার মানে যে সমাধানটা ইঞ্জিনিয়ার দিয়েছিল সেই সমাধানটা ছিল সঠিক কিন্তু জটিল। এবার দেখছেন বাংলাটা বুঝতে পারছেন কিনা? ফারজানা ভুল করেছিলেন, 21-এর অ্যান্সার হবে বি।
ডি হবে না। আসলে কোশ্চেনটা কিন্তু কঠিন না, দেখেন প্রথম দেখে আপনার কাছে মনে হচ্ছিল কঠিন, কিন্তু আমি যখন বিশ্লেষণ করে দিলাম, আপনি নিজেও যদি একটু কষ্ট করে বিশ্লেষণগুলো করতেন, বুঝে ফেলতেন যে আসলে সমস্যাটা কোথায় ছিল। এই অধ্যায়টার নাম হলো কোরিলেটিভ কনজাংশন নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা জানা থাকলে আপনি পারবেন। কোরিলেটিভ কনজাংশন সুন্দর করে আলোচনা করা আছে এখানে, কোরিলেটিভ কনজাংশনটা। যারা 580 টাকার বই কিনতে পারেন না, তারা 24 সালের পিডিএফটা নিয়ে নেবেন, 140 টাকা দাম, পিডিএফ নিয়ে পড়বেন, সমস্যা কি। তো 21 অ্যান্সার বি নাম্বার, রাইট। চলে যাচ্ছে পরের প্রশ্ন 22 নাম্বার, পড়েন, আপনারা পড়েন। They never gave a thought to probable future problems when the plans dash 5 years ago. নুসাইবা নূর, বুঝতে পারছেন? They never gave a thought to probable future. বাংলাটা করার চেষ্টা করি আমরা একটু সহজ করার জন্য। They never gave, তারা কখনো দেয়নি, a thought, একটা চিন্তা, টু প্রবাবল ফিউচার, সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে, সম্ভাব্য ভবিষ্যৎ সমস্যা বিষয়ে। দে নেভার গেভ, তারা কখনো দেয়নি, এ থট, একটা চিন্তা, টু প্রবাবল ফিউচার প্রবলেমস, ভবিষ্যৎ সম্ভাব্য সমস্যা থেকে, হোয়েন, যখন, দে প্ল্যানস, তারা পরিকল্পনা করছে, 5 years ago, তার মানে 5 বছর আগে যখন কেউ একটা পরিকল্পনা করছিল, তখন ভবিষ্যতে এটা থেকে সম্ভাব্য কি সমস্যা হতে পারে সেটা নিয়ে চিন্তা করে নাই। এই বিষয়টাই বুঝাতে চাচ্ছে এখানে। তাহলে হোয়েন দ্য প্ল্যানস, এই পরিকল্পনাটা যখন 5 বছর আগে নেওয়া হয়েছিল, সো 5 years ago আছে, পাস্ট টেন্সের ব্যাপার আছে, তো আপনাকে পাস্ট টেন্স দিয়ে সেন্টেন্সটাকে করতে হবে। তো পাস্ট টেন্স ব্যবহার করা আছে কোনটায় কোনটায়, সেগুলো অ্যান্সার হবে। বাহ, এটা তো ভার্বই না, লাগবে ভার্ব, একদম সহজ। 22 অ্যান্সার বি নাম্বার। ফারজানা বলছেন ডি। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন আছে, ফারজানার প্রশ্নের উত্তরের উপর দিয়ে কথা বলি। যদি বি নাম্বারটা অপশনে না থাকতো, নিঃসন্দেহে আপনি ডি নাম্বার অ্যান্সার করতেন, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা সমস্যা জরুরি, এখানে যে মেইন ক্লজটা, এখানে গেইব আছে, গেইব, এটা পাস্ট টেন্স না, খাঁটি পাস্ট টেন্স। তো আমরা মনে রাখবো, যদি কোনো সেন্টেন্সে মেইন ক্লজটা পাস্ট টেন্সে থাকে, এটা মেইন ক্লজ না, হোয়েন যুক্ত অংশ হলো সাবঅর্ডিনেট, আর হোয়েনের আগে যেটা মেইন ক্লজ, তো মেইন ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে, তো মনে রাখবেন মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট যে ক্লজটা সেটা নিঃসন্দেহে পাস্ট টেন্স হবে। মাঝখানে কোনো একটা কনজাংশন থাকলো, ঠিক আছে, মনে থাকবে মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেটটা নিঃসন্দেহে পাস্ট টেন্স হবে। এবার মাঝখানে যে কনজাংশনই থাক, কোনো সমস্যা নেই। তো এইবার আপনি হয়তো বুঝতে পারবেন যে হোয়েনের আগে পাস্ট টেন্স আছে, নিঃসন্দেহে হোয়েনের পরেও পাস্ট টেন্স হবে, আর এই দুইটা পাস্ট টেন্স না, একটাই পাস্ট টেন্স আছে, সেটা বি নাম্বার, ওয়ার বিং লেড ডাউন। বিং তো প্যাসিভ মুডে বসে, হ্যাঁ প্যাসিভ মুডেই তো হবে। কেন প্যাসিভ মুড হবে? প্ল্যান কি নিজে নিজেকে নিতে পারে না, ওই প্ল্যানটা অন্য কেউ নিয়েছিল, এটাও একটা দিক, অবশ্যই প্যাসিভ মুড। দি প্ল্যানস ওয়ার বিং লেড ডাউন, মানে অন্য কারো দ্বারা এই পরিকল্পনাটি গ্রহণ করা হইতেছিল বা গ্রহণ করা হয়েছিল 5 years ago, 5 বছর আগে, ঠিক আছে। মানে যখন 5 বছর আগে পরিকল্পনাটা গ্রহণ করা হইতেছিল, দে নেভার গেভ এ থট প্রবাবল ফিউচার প্রবলেম, ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে তারা ভাবে নাই। 22 অ্যান্সার বি। খুব খেয়াল, এটা ব্যাংকের কোশ্চেন, এটা স্বাভাবিক 11-20 গ্রেডের কোশ্চেন না। তো ব্যাংকের কোশ্চেনগুলো এইভাবে একটু রিসার্চমূলক পড়াশোনা, জাস্ট অর্থটা জানলেই কিন্তু সম্ভব, কঠিন কিছু না ভাই। ড্যাশ রহিম ওয়েন টু কালেক্ট হিজ পেমেন্ট, বাস শূন্যস্থান দিছে প্রথমে, রহিম ওয়েন টু কালেক্ট হিজ পেমেন্ট, রহিম তার পেমেন্ট কালেকশন করতে গিয়েছিল। আর প্রথম অংশ কি হবে? প্রত্যেকটা সেন্টেন্সই প্রথম অংশ একটু কি হবে সেটা অর্থ দিয়ে মিলিয়ে বুঝতে হবে। আচ্ছা চেষ্টা করেন আপনারা, কি করা যায়। তেইশ নাম্বারটা কি করা যায় বলেন। এটার অ্যান্সার 3 নাম্বার, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক সাকসেসফুলি, তার কাজটা সফলভাবে শেষ করিয়া, তার কাজটা সফলভাবে শেষ করিয়া,
রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট, সে তার পেমেন্ট সংগ্রহ করতে গিয়েছিল। তার কাজটা সফলভাবে শেষ করিয়া সে তার পেমেন্ট সংগ্রহ করতে গিয়েছিল। হ্যাঁ, কাজ শেষ করে পেমেন্ট সংগ্রহ করতে গিয়েছিল, খুবই সহজ। আর বাকি একটাও অর্থ দিলে মিলবে না, ঠিক আছে। তাইফ বলছেন আমাদের ক্লাস কখন শুরু হয়? প্রতিদিন রাত 10টায়, প্রতিদিন রাত 10টায়। এই পেজে নক দিয়ে রাখবেন বা নোটিফিকেশন চালু করে রাখবেন। 24 আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড, 24 নম্বর। 24-এ বলছে আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড, আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড। এই প্রশ্নটা একটু অর্থকরণ নিয়ে জটিল হতে পারে। মেহেদী হাসান রানা 24। আমাদের আর একটা প্রশ্ন আসে জাস্ট, তাহলে আজকের আলোচনা শেষ হবে। আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, সরি কি ঘটে। আই উড লাইক, উড লাইক, উড লাইক। উড লাইক কথাটার মানে হচ্ছে আমার ইচ্ছা পোষণ হয়। আই উড লাইক ইউ টু টেল, মানে আমার ইচ্ছা পোষণ হয় ইউ টু টেল, তোমাকে বলতে। আই উড লাইক ইউ টু টেল মি হোয়াট হ্যাপেন্ড। এখানে হলো ইংলিশের বাংলা আপনি সেই পারেন, আমরা বুঝতে প্রবলেম হয়, আমি পারি না বাংলা ইংলিশের। নুসাইবা নূর, হ্যাঁ, ইংরেজির বাংলা করতে পারলেই আপনার জন্য বড় বড় কোশ্চেনগুলো সলভ করা সহজ হবে। নতুবা শুধু গ্রামারের a+b² ওই সূত্র অ্যাপ্লাই করে ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজির বেসিকটা ভালো থাকলে, যেটা আমরা ফাউন্ডেশন কোর্সে করি, বেসিকটা ভালো থাকলে আপনি বড় প্রশ্ন সলভ করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে হবে আই উড লাইক ইউ টু টেল মি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল আমাকে বলো, আমি এটা চাই। এটা বাংলা কি, যে ইউ টু টেল মি, তুমি আমাকে বলো, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটে তুমি আমাকে বলো। আই উড লাইক, আমি এটা চাই। আই উড লাইক, আমি এটা চাই। আমি এটা চাই যে কি ঘটে তুমি সেটা আমাকে বলো। এটা বাংলাটা হচ্ছে এরকম, যে আমি চাই যে কি ঘটে সেটা তুমি আমাকে বলো। ক্লিয়ার? এটা হচ্ছে এই সেন্টেন্সের বাংলা। 24-এর অ্যান্সার সি। নেক্সট, আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন 25 নম্বর। 25, তারপরে আমরা গবেষণাটা দেখাবো যে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন ছিল। ইট ওয়াজ ড্যাশ দ্যাট মিনা কুডেন্ট ফিনিশ ইট অ্যালোন। লাস্ট কোশ্চেন 25 নাম্বারটা সবাই অ্যান্সার করবো। যারা পুরো ক্লাস দেখছেন, অনেক কষ্ট করে পুরো ক্লাস ধৈর্য ধরে এমসিকিউ সলভ করতেছেন, এটা সবার ধৈর্য কুলায় না ভাই, চাকরি সবাই পাবে না। জব তারাই পাবে যাদের ধৈর্য কুলাবে, বিশেষ করে অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসে তো মানুষের মন ধরে রাখা, মোটিভ করা, বিশেষ করে যে 1 ঘন্টার ক্লাস, এত সহজ না। 1 ঘন্টার ক্লাস আপনাকে আটকে রাখবো, এত সহজ না। তারপরে আপনারা একেবারে কন্টিনিউয়াস 30 থেকে 40 জন স্টুডেন্ট ক্লাস দেখে যাচ্ছেন। ইট ওয়াজ ড্যাশ দ্যাট মিনা কুডেন্ট ফিনিশ ইট অ্যালোন, মিনা এটা একা একই শেষ করতে পারতো না। ইট ওয়াজ ডিফিকাল্ট জব, সাচ এ ডিফিকাল্ট জব, সাচ ডিফিকাল্ট এ জব, ভেরি ডিফিকাল্ট জব। এটা অনেকেই পারবেন। কেন পারবেন? কারণ এখানে একটা ছন্দের খেলা আছে। ছন্দ ছোটবেলা থেকে শিখেছেন। সাচ শব্দটা যেখানে আছে তার সাথে একটা আর্টিকেল আছে এ, তারপরে একটা নাউন আছে, অথবা একটা অ্যাডজেটিভ আছে, দেন একটা নাউন আছে। তো এ ডিফিকাল্ট জব, সাস এ, সাস এ, এই কথাটা অনেকের মুখস্থ আছে যে সাসের সাথে এ অথবা এন বসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই এ বসে, সাস এ। তো ইট ওয়াজ সাস এ ডিফিকাল্ট জব, এটা এতটাই জটিল জব ছিল বা কঠিন জব ছিল যে মিনা একা একা শেষ করতে পারতো না। আর কেউ কেউ যদি বলেন যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এ জব, ভেরি ডিফিকাল্ট এ জব, এই কথাটার মধ্যে কোনো মর্মার্থ নাই, মানে এইটার মধ্যে একটা অর্ডারের ভুল আছে, শৃঙ্খলার ভুল আছে। এটা এরকম হলে হতো এ ভেরি ডিফিকাল্ট জব, এরকমটা হলে এটার একটা সিকোয়েন্স ঠিক ছিল, শুনতে ক্লিয়ার ছিল, বুঝতেছেন? তখন আপনি বলতে পারতেন ডি নাম্বার অ্যান্সার করা যায়। কিন্তু এখন সিকোয়েন্সই ভুল আছে, এটা অর্ডার অফ অ্যাডজেটিভ বলে। এই অর্ডারটার নাম হলো অর্ডার অফ অ্যাডজেটিভ।
সো অর্ডার অফ অ্যাডজেটিভ অধ্যায়টা আপনাদেরকে সুন্দর করে জানতে হবে। অর্ডার অফ অ্যাডজেটিভের ছোট্ট ভিডিও ক্লাসও আছে, আপনারা এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলে দেখে নিন, বুঝতেছেন? তো 25-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার হবে। সাস এ ডিফিকাল্ট জব, এতটা কঠিন জব ছিল যে মিনা কুডন্ট ফিনিশ ইট, একলা একলা এটা করতে পারতো না। এই ছিল আজকের এই সমন্বিত 8 ব্যাংক সিনিয়র অফিসার 2025 সালে আসা প্রশ্নের সলিউশন সমাধান। যারা দেখলেন, এখন দেখেন এই সমাধানগুলো থেকে আমরা ডিসিশন নেব কোন কোন অধ্যায়গুলো পড়ব, কারণ কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন সবচেয়ে বেশি ছিল। এই হচ্ছে মূলত আমাদের রিসার্চ করা আজকের অধ্যায়গুলো। সো এই অধ্যায়গুলোই শুধুমাত্র আপনাদেরকে সাম্প্রতিক সময়ের গবেষণায় দেখা যাচ্ছে এই অধ্যায়গুলো থেকে পড়াশোনা বেশি করা দরকার, কারণ এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হচ্ছে বা হবে। ঠিক আছে, এবার এই অধ্যায়গুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনারা যখন এক্সপার্ট ইংলিশ পড়েন বা অন্য কিছু পড়েন, যে বই পড়েন না কেন, এই অধ্যায়গুলো একটু বেশি করে পড়বেন। দেখেন, আমি আপনাদেরকে একটা গবেষণামূলক সাজেশন দিচ্ছি, একেবারে হুদাই ভুলভাল সাজেশন দিচ্ছি না, গবেষণা করে দেখাচ্ছি কি পড়তে হবে। সাথী বিশ্বাস, বুঝতে পারছেন? 23টা হয়েছে মনিরুজ্জামান, বাহ, এ তো এক্সট্রা ট্যালেন্ট। 23টা কোশ্চেন তো আমার দ্বারা অ্যান্সার করা সম্ভব ছিল না, বিশেষ করে পরীক্ষার হলে। এখন হয়তো পারি, একটু বুঝে শুনে গবেষণা করে পারি, পরীক্ষার হলে ভাই 23টা সম্ভব না, মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, এগুলো স্ক্রিনশট দিয়েছেন? আশা করি স্ক্রিনশট কমপ্লিট। এই ছিল আজকের আলোচনা। সব মিলিয়ে ভালো থাকেন। এইভাবে প্রতিনিয়ত আমাদের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে আমরা সাম্প্রতিক সহ যে কোনো প্রশ্ন সলভ দিব। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।